নমস্কার, আমি বড্ডদামিতে আজকে আপনাদের গল্প বলবো ঠাকুরবাড়ির রান্নাবান্না। দেখুন, ৬ নম্বর জোড়াসাঁকো লেন অর্থাৎ ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়ির একটা ইতিহাস রয়েছে, সেই বাড়ির তৈরি হওয়ার ইতিহাস রয়েছে, সেই বাড়িতে রবীন্দ্রনাথ অবধি নানাবিধ গল্প রয়েছে। কিন্তু যখন বাঙালির কথা বলি, বাঙালির রসনার কথা আসে, তখন খাওয়া দাওয়ার কথাতে তো ঠাকুরবাড়ি আসবেই। তার কারণ এখন এই রিলের জামানায় আমরা কি দেখছি? আমরা ডালগোনা কফি দেখছি, আমরা দেখছি অপরাজিতা ফুলের পরোটা বা রুটি, এরকম বিভিন্ন রকম অদ্ভুত সব খাবার দাবার। কিন্তু আপনারা ভাবছেন এ মনে হয় রিলের জন্যই সবাই করছে, ভিউয়ার্সের জন্যই সবাই করছে। তা কিন্তু নয়। আমরা যদি ঠাকুরবাড়ির রান্নাবান্নার ইতিহাসের দিকে চোখ রাখি, তাহলে দেখব যে এই রান্নাবান্না, এরকম অদ্ভুত রান্নাবান্না কিন্তু ঠাকুরবাড়ি থেকেই প্রচলিত হয়েছিল। যদিও দ্বারকানাথ নন, দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে এই রান্নাবান্নার এক্সপেরিমেন্ট শুরু হয় এবং সেটি তাদের পরের প্রজন্ম অর্থাৎ দেবেন্দ্রনাথের পরের প্রজন্ম হাত ধরেই কিন্তু এই এক্সপেরিমেন্ট বা এই অনুসন্ধান চলে। যখন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম হলেন, দ্বারকানাথ ঠাকুর মারা গেলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম হলেন, লক্ষ্মী জনার্দন মূর্তি চলে গেল বাড়ি থেকে, তখন ধীরে ধীরে একটা নব্য সংস্কৃতি ঠাকুর বাড়িতে প্রবেশ করতে শুরু করলো। দেবেন্দ্রনাথের রান্না করতেন তার স্ত্রী সারদা সুন্দরী দেবী, যদি দেবেন্দ্রনাথ কলকাতায় থাকতেন। এবং সেই রান্না মূলত কি হতো? সেই রান্না হতো মাছের ঝোল, ডাল এবং অম্বল, কখনো কখনো বড়ি ভাজা বা তার সঙ্গে হয়তো আলু সেদ্ধ আর এরকম অন্য কিছু। কিন্তু পরবর্তী পর্বে যখন আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর সংসার করছেন মৃণালিনী দেবীর সঙ্গে, কিংবা কাদম্বরী দেবী যখন এলেন, এইরকম সময় আমরা দেখেছি রান্নার বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট। এবং এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের সেজো দাদা হেমেন্দ্রনাথের কথা কিন্তু উল্লেখ করা যেতেই পারে, কারণ হেমেন্দ্রনাথ ঠাকুর রান্নায় ভীষণ পারদর্শী ছিলেন এবং তিনি উৎসাহ দিতেন বাড়ির মহিলাদের, বিশেষ করে তার স্ত্রী দীপময়ী দেবী এবং তাদের কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবী। ঠাকুরবাড়ির রান্নার ক্ষেত্রে আমিষে নিরামিষের আহার এই রকম একটি বই প্রজ্ঞা সুন্দরী দেবী তৈরি করেছিলেন বা লিখেছিলেন। আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি ইন্দিরা দেবী নিজে রান্নাঘরে না ঢুকলেও তিনি বিভিন্ন রকমের রান্না যেটা খেয়ে তার ভালো লাগতো তিনি লিখে রাখতেন একদম মুদিখানার ফর্দের মতো করে। পরবর্তীতে তার দেওরের মেয়ে পূর্ণিমা দেবী, যিনি ঠাকুরবাড়ির সম্পর্কে সম্পর্কিত, তার কারণ পূর্ণিমা দেবীর মা তিনি কিন্তু এই ঠাকুরবাড়িরই মেয়ে, তার হাতের রান্না এবং ইন্দিরা দেবীর ওই ফর্দ খাতা, এই দুই মিলিয়ে পূর্ণিমা দেবীর কিন্তু প্রচুর বই আমরা পাই এই ঠাকুরবাড়ির রান্না হিসেবে। তো যাই হোক, ঠাকুরবাড়ির রান্না কিরম অদ্ভুত সব রান্না। প্রজ্ঞা সুন্দরী দেবীর বইয়ের থেকে আমরা জানতে পারি রামমোহন দোলমা পোলাও কিংবা দ্বারকানাথ ফিরনি, এরকম অদ্ভুত সব নাম। আর রবীন্দ্রনাথ যখন সংসার করছেন মৃণালিনী দেবীর সঙ্গে, তখন তিনি ফরমায়েশ করতেন। আমরা সবাই জানি বা অনেকে জানি না যে রবীন্দ্রনাথের একটি খামখেয়ালি সভা ছিল, অর্থাৎ খামখেয়ালি একটা ক্লাব ছিল, যেখানে তিনি বলেইছিলেন যে এখানে যে রান্না হবে সেই রান্না কিন্তু হতে হবে একটু অন্যরকম। তাই সেখানে কি কি রান্না হতো? মান কচুর জিলিপি। ভাবুন তো একবার, কচু শুনলেই কিরকম গলাটা কুটকুট করে আমাদের, আর সেই মানকুচ দিয়ে কিনা জিলিপি তৈরি হচ্ছে। কিংবা তৈরি হচ্ছে রসগোল্লার অম্বল, কিংবা তৈরি হতো লাউ দিয়ে একেবারে পোলাও, আবার মাছের মাংস কারি, মাংসের মাছের ঝোল। ব্যাপারটা কিরম লাগছে? হ্যাঁ, এরকম প্রচুর উদ্ভুটে রান্না কিন্তু হচ্ছে ঠাকুর বাড়িতে। এ প্রসঙ্গে অবন ঠাকুরও কিন্তু খুব একটা কম যান না। কোনো সময় যে রান্নাতে মাছটা ভেজে রান্না করতে হবে, সে ভাজাটা পরে হতো, আগে সাতলানো হয়ে যেত। আবার যেখানে সাতলানোটা পরে হবে, আগে ভাজা হবে, সেখানে আগে সাতলানো হয়ে যেত, পরে ভাজা হতো। এরকম অদ্ভুতের সব রান্না কিন্তু এই ঠাকুর বাড়িতে প্রচলিত ছিল। এই ঠাকুরবাড়ির প্রজ্ঞা সুন্দরী দেবী, যার কথা হয়তো আমরা খুব কম জানি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সেজো দাদা, হেমেন্দ্রনাথের কন্যা। এই হেমেন্দ্রনাথ সম্পর্কে একটা ছোট্ট করে বলে রাখি
যে রবীন্দ্রনাথের সেজদাদা হেমেন্দ্রনাথের হাত ধরেই রবীন্দ্রনাথের কিন্তু কুস্তি, রবীন্দ্রনাথের পড়াশুনোর অনেকটা এই হেমেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই কিন্তু হয়েছিল। ঠাকুরবাড়ির আনাচে কানাচে নানান গল্প লুকিয়ে রয়েছে, সেই সব গল্প নিয়ে নিশ্চয়ই আমি আসবো আমার আমি বড্ড দামিতে। কিন্তু আজকে ঠাকুরবাড়ির রান্নাবান্না। আসলে ঠাকুরবাড়ির মানুষেরা একটু ভোজন বিলাসী ছিলেন, আর এই ভোজন বিলাসী থাকার কারণেই শুধু রান্নাবান্নার এক্সপেরিমেন্টই নয়, সেই রান্নাবান্নাকে সুন্দর করে পরিবেশন করা এটাও একটা তাদের অবদান ছিল। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের লেখা থেকেই আমরা জানতে পারি যে তার নতুন বউঠান যদি চিংড়ি মাছের চচ্চড়ি লঙ্কা দিয়ে মেখে খাওয়াতেন, সেই স্বাদ তার মুখে লেগে আছে। কিংবা তাদের পৈতের সময় তাদের দুই ভাইকে তাদের নতুন বউঠান যে হবিষান্ন রান্না করে দিয়েছিলেন, সেই হবিষান্নের স্বাদও তার মুখে আজীবন লেগেছিল। তো নতুন বউঠান প্রসঙ্গে এখানে বলা যেতে পারে, যখন যতীন্দ্রনাথ কাছারি বাড়িতে থাকতেন তখন কাদম্বরী দেবী সেই রেকাবিতের উপর থালাতে ফল কেটে সুন্দর করে সাজিয়ে তার উপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে এবং ডাবের জলকে গ্লাসের মধ্যে দিয়ে তালশাঁসকে বরফ দিয়ে ঠান্ডা করে পরিবেশন করতেন। আসলে এটাও তো একটা আর্ট, তাই নয় কি? তো সেই আর্ট আমরা রবীন্দ্রনাথের হাত ধরে পেয়েছি যতটা, সেরকম ঠাকুরবাড়ির অন্দরমহল থেকেও কিন্তু আমরা অনেকটা পেয়েছি। আমি প্রজ্ঞা সুন্দরী দেবীর আরেকটা কথা বলে আমার আজকের ভিডিওটাকে শেষ করব। এই যে আজকাল আমরা মেনু কার্ড দেখি না, যে মেনু কার্ড, এই মেনু কার্ড কিন্তু প্রজ্ঞা সুন্দরী দেবী প্রথম তৈরি করেছিলেন। যখন ঠাকুরবাড়িতে কোনো ভোজন সভা হতো তখন ক্রমণী, তিনি নাম দিয়েছিলেন ক্রমণী, এবং সেটা আমিষ ক্রমণী, নিরামিষ ক্রমণী, এরকম ক্রমণী থাকতো। এবং সেখানে সেই রান্নার নাম থাকতো, রসগোল্লার অম্বল থাকতো, মাছের ফিরনি পায়েস থাকতো, সেরকম ওই যে বললাম মানকচুর জিলিপি থাকতো। রবীন্দ্রনাথ বিভিন্ন রকমভাবে তার স্ত্রীকে উৎসাহ দিতেন রান্নার ক্ষেত্রে, এবং সেই রান্নার একটি নামকরণ রবীন্দ্রনাথ করেছিলেন যার নাম ছিল পরিবন্ধ, আবার উলো ঝুলোও নাম ছিল। তো এইরকম রান্নার গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে আমার আমি বড্ড দামিতে। তো যেটা বলছিলাম যে ক্রমণী, যেটা মেনু কার্ড প্রজ্ঞা সুন্দরী দেবী তৈরি করেছিলেন, যে মেনু কার্ডের হাত ধরে আমরা এখনও কিন্তু এগিয়ে চলেছি। তাই ঠাকুরবাড়ির আনাচে কানাচে যদি আমরা চোখ রাখি, এরকম নানান গল্প আমাদের সামনে উঠে আসবে। তো যদি আপনাদের ঠাকুরবাড়ির গল্প শোনার ইচ্ছে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আপনারা ঠাকুরবাড়ির গল্প শুনতে চান। আমি নিশ্চয়ই আমার আমি বড্ড দামিতে ঠাকুরবাড়ির গল্প বলবো। এই কারণেই বলবো, তার কারণ এই যে আমার আমি বড্ড দামি, আমি বাঙালি, আমাদের বাংলার যে ইতিহাস, সেই ইতিহাসে রবীন্দ্রনাথ এখন তো জল করছেন ধ্রুবতারার মতো। তাই তাকে কেন্দ্র করে তার বাড়িঘরের গল্প যদি না জানি আমরা, সেটা আমাদের কিন্তু বলা যেতে পারে অপদার্থতা, আমরা যদি না সেটাকে জানার চেষ্টা করি। তাই আমি চেষ্টা করব আমার আমি বড্ড দামিতে এই রবীন্দ্রনাথের নানান গল্প আপনাদের সামনে তুলে ধরার। যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এপিসোডটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টস করবেন। যদি আপনাদের কাছে ঠাকুরবাড়ির নানান রান্নার গল্প থেকে থাকে যেটা আমি জানি না, আমাকে জানানোর দায়িত্বও কিন্তু আপনাদের, অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। তাহলে আজকে আমার আমি বড্ড দামি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।